সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। গায়ের জোরে চক্রান্ত করে তাকে সরানো হয়েছে প্রধানমন্ত্রীত্ব থেকে। এই পদ্ধতি সম্পূর্ণ অগণতান্ত্রিক। তিনি কোনো পদত্যাগপত্র পাঠাননি, তিনি নির্বাচনে হেরে যাননি, দেশের সংসদ ভেঙে দেওয়ার সুপারিশও তিনি করেননি। তার সুপারিশ ছাড়া যেভাবে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন সেটা সংবিধান বহির্ভূত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই সরকারকে ভেঙে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, সেটা অসাংবিধানিক এবং অবৈধ। বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো, তবে মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গিয়ে জো বাইডেনের সঙ্গে মিটিং করতে পারতেন না, কিংবা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত থাকতেও তিনি পারতেন না। সেখানে থাকতেন শেখ হাসিনা। এই কথাটি গত এক মাস ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি। আমার এই কথা ছিল সংবিধান এবং গণতন্ত্রের কথা। যারা সংবিধান মেনে চলায় বিশ্বাসী, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী, তারা যে দলেরই সমর্থক হন না কেন, যে কথাগুলো আমি বলেছি সেগুলো তাদেরও কথা হওয়া উচিত। যদিও গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে বাঁচাবার কথা বলে, তথাকথিত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমে গণতন্ত্রকে হত্যা করলেন যারা, তারা সত্যকে দেখার সাহস নেই বলে, আইনের সামনে দাঁড়াবার সাহস নেই বলে, অকথ্য অভদ্র ভাষায় ভদ্র সমাজে উচ্চারণের অযোগ্য এমন ভাষায় আমাকে বহুবার আক্রমণ করেছেন। আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন। অথচ যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা নই, তাই আওয়ামী লীগের কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রত্যাশাও নেই, আর আমি সেই প্রত্যাশা নিয়ে আমার এই কথাগুলো বলিনি। এসব ভাষা প্রয়োগ যে আমাকে একেবারে ব্যথিত করেনি তা নয়, খারাপ অবশ্যই লেগেছে, কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম। আমি জানতাম আমি সত্যি কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, আইনের কথা বলছি, সংবিধানের কথা বলছি। আমার কথার উত্তর নেই যাদের কাছে, তারা কিছু না পেয়ে গালিগালাজে নেমেছে গায়ের ঝাল মেটাতে। এই গালি আমার কিচ্ছু করে না, কিন্তু তাদের নোংরা চরিত্রটা কেবল প্রকাশ করে। আমি যে ভুল করিনি, আমার বিশ্লেষণ যে যথার্থ ছিল এবং আছে, আজ নিউ ইয়র্কে ডক্টর ইউনূস পৌঁছবার পর সেটা স্পষ্ট হয়ে গেল। কিভাবে স্পষ্ট হলো তার কথা বলি। নিউ ইয়র্কে পৌঁছে যে হোটেলে উঠেছেন আজ বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই হোটেলের বাইরে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি এবং তাদের সঙ্গে আমেরিকার গণতন্ত্র প্রেমী মানুষের বেশ ভালো একটা জমায়েত হয়েছিল আজ। তারা অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ চেয়ে প্রদর্শন করেছে, স্লোগান দিয়েছে গণতন্ত্র হত্যাকারী ইউনূস সরকারের পতন চাই। প্রশ্ন তুলেছে অবৈধভাবে ক্ষমতা দখল করে কিভাবে রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন ইউনূস সাহেব। আন্দোলনের ব্যাপকতা দেখে যে মুষ্টিমেয় হাসিনা বিরোধী দুর্বৃত্ত 5ই আগস্ট নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে জোর করে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তার মূর্তি,
দেয়াল থেকে টেনে নামিয়ে নিচে ফেলে পায়ে মারিয়ে নিজেদের বীরত্ব দেখিয়েছিল, ভাঙচুর করেছিল দূতাবাস। সেই বীর পুরুষরা আজ মোহাম্মদ ইউনূসের হোটেলের ধারে কাছে যাওয়ার সাহস পায়নি। মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে কিভাবে ফেটে পড়েছে প্রবাসে থাকা বাংলাদেশের মানুষ যারা জমায়েত হয়েছিলেন সেখানে, দেখুন সেই দৃশ্য। Jamaat and terrorists. We have my country now is the terrorist country. It's the Bangladesh. That's why US. Go back, go back. Go back, go back. Go back, go back. Go back, go back. Father of terrorists. Father of Taliban. Father of Al Qaeda. Father of Al Qaeda. Go back, go back. Go back, go back. তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আর আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইউনূসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ফাদার অফ আল কায়দা ফাদার অফ Yunus, Yunus, Father of Taliban. Yunus, Yunus, Father of Iran. Yunus, Yunus, Father of Iran. Yunus, Yunus, listen to me. Juta maro tale tale. Sir dui gale. Juta maro tale tale. Gurer dui gale. Juta maro tale tale. Munir dui gale. Juta maro tale tale. Juta maro dui gale. Juta maro tale tale. Juta maro tale tale. Yunusar dui gale. Gurer dui gale. Juta maro tale tale. Munir Yunus, Yunus, father of terrorists. Yunus, Yunus, go back, go back. Yunus, Yunus, father of terrorists. Yunus, 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 Hindu killer. Yunus, Yunus, Hindu killer. Yunus, Yunus, killer, killer. Yunus, Yunus, Hindu killer. Yunus, Yunus, killer. Back up.
The reason we here, as you know, unconstitutionally, Dr. Mohamed Yunus took the power illegally. Actually, he captured the power with dirty politics. শুনলেন বাংলাদেশের মানুষ আজ কি বললেন ইউনুসের বিরুদ্ধে? নিউ ইয়র্কের বুকে গো ব্যাক ইউনুস, স্টেপ ডাউন ইউনুস, এই স্লোগানে আজ মুখরিত ছিল চতুর্দিক। একজন প্রতিবাদকারী, তিনি শেখ জামাল হোসেন, তিনি সংবাদ প্রতিনিধিদের বলেছেন মোহাম্মদ ইউনুস took the power unconstitutionally. He captured power with dirty politics. তিনি নোংরা পলিটিক্স করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। And a lot of people have been killed. এবং প্রচুর লোককে তিনি হত্যাও করা হয়েছে। So far our elected Prime Minister has not resigned. প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। We request United Nations humbly that he did not represent Bangladeshi people here. বাংলাদেশের জনতার প্রতিনিধি রাষ্ট্রসংঘে ডক্টর ইউনুস নন। ডিএম রোনাল্ড নামে একজন আমেরিকান নাগরিক, তিনিও ছিলেন ওই বিক্ষোভকারীদের মধ্যে। তিনি বলেছেন, our demand is peace. We believe in secular democracy. After he took power by force, he started killing Hindus, Muslims, and Christians. They are burning houses, burning temples, burning churches, burning masjids. People are not safe in Bangladesh. বিক্ষোভকারীরা বলছেন, আর একবার শুনলেন একটু আগে, ৭১-এর লড়াইয়ে ফিরে যাওয়ার কথা, রাজাকারের বিরুদ্ধে, পাকিস্তানের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বললেন তারা। নিজের কানেই শুনলেন তাদের কথা। এই কথাগুলোই তো আমি বলেছি আমার বিভিন্ন প্রতিবেদনে দিনের পর দিন, যা সত্যি সেটাই বলেছি। সত্যকে কিছুদিনের জন্য চাপা যায়, চিরকালের জন্য নয়। বিপ্লবের নামে দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের এবং তাদের যারা দালাল, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষের লড়াই সবে শুরু হলো, শেষ হবে কিন্তু শেষ করে। সামনে ৭১-এর সেই আগুনের দিন, ৭১-এর মতোই পুড়ে ছারখার হবে সেই বেঈমানরা যারা বাংলাদেশের আত্মাকে অপমান করেছে, যারা অসম্মান করেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে। নিশ্চিন্ত থাকতে পারেন, তারা বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, করতে পারে না। তাই সে নোবেল বিজয়ী হন আর বিশ্ব বিজয়ী যেই হন। প্রিয় দর্শক, লড়াইটা আজ উপমহাদেশ অতিক্রম করে পৌঁছে গেছে আমেরিকায়, জাতিসংঘের সদর দপ্তরের চৌহদ্দিতে। আজকে কি আনন্দ হচ্ছে ভাষায় বোঝাতে পারবো না। নতুন করে বিশ্বাস দানা বাঁধছে বুকে, চেতনায় বাঁধছে সুকান্ত ভট্টাচার্যের কবিতার সেই অমর পংক্তি, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। এই বিশ্বাস বুকে নিয়ে এগিয়ে চলুন বাংলাদেশের মানুষ। মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু তাকিয়ে আছেন আপনাদের দিকে, তার প্রিয় সন্তানদের দিকে। কান পাতুন মাটিতে, ঠিক শুনতে পাবেন তার কণ্ঠের সেদিনে সে লড়াইয়ের আহ্বান। মাটির নিচে থেকে তিনি বলছেন, কান পাতুন বঙ্গোপসাগর থেকে বয়ে আসা বাতাসের দিকে, শুনতে পাবেন তার সেই উদাত্ত কণ্ঠের বার্তা। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম
আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়। প্রিয় দর্শক, আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে প্রতিদিন যে কথাগুলো বলি আজকেও সেটাই বলবো। আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ তাদের সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। অত্যন্ত সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্টস সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন 5টি নামই পাঠাতে হবে কিন্তু। এছাড়া আমাদের ইমেল আইডি calcutta-dialogues@gmail.com এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে অনুরোধ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও আপনাদের কাছে পৌঁছতে পারি আরও বড়ভাবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।